ফ্রিডম মানে স্বাধীনতা। হ্যাঁ, যে কোনো দেশের ক্ষেত্রে এই কথাটির গুরুত্ব অপরিসীম। যেমন আমাদের দেশ ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। আজ আমরা ওই দিনটিকে খুব সম্মানের সহিত উদযাপন করে থাকি। আমাদের মানব জীবনেও প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা তার জীবনকে নিজের মতো করে চলতে সাহায্য করে। আমাদের এই ছবিটি এইরকমই এক ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক কাহিনী। এটি শ্যামপুর গ্রাম। এই ব্যক্তি মোহন হালদার। ইনি অতি দারিদ্রতার সহিত নিজের জীবনযাত্রাকে চালিয়ে যাবার চেষ্টা করছেন। অতীতে এমন এক সম্বল হারিয়ে ফেলেছিলেন যার ফলস্বরূপ ওনার বাকশক্তি সারা জীবনের মতো লোপ পেয়ে যায়। ইনি হলেন কৃষ্ণ হালদার, মোহন হালদারের সারা জীবনের একমাত্র সম্বল বলতে এই ছোট ভাই। দুর্ভাগ্যবশত নিজের বাকশক্তি নেই এবং মানসিকভাবেও কিছুটা হলেও বিধ্বস্ত।
কিন্তু গ্রামের মানুষের যতটা সম্ভব উপকার করে থাকে। অক্লান্ত পরিশ্রম তাকে গ্রামের কিছু মানুষের কাছে প্রিয় করে তুলেছে। এইভাবেই চলছিল। হঠাৎ এক সময় কিরে মোহন, কি করছিস? হ্যাঁ রে রতি, বল। তোর ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ, কি বলবি বল। তোর ভাই পাগল হয়ে গেছে, মাথার ব্রেন ঠিক নেই, একে ওকে তাকে মারছে। একটু ডাক্তার ফাক্তার দেখা। সবই আমি জানি রে রতি, আমি কি কম চেষ্টা করছি না ওর জন্যে? শত হলেও সে তো আমার ভাই, আর তুই তো জানিস আমার সেরকম সামর্থ্য নেই। লোকাল ডাক্তার দেখেছি, তারা বলছে এখানে হবে না, শহরে নিয়ে গিয়ে কোনো ভালো ডাক্তারকে দেখাও। তাই একই সময় চিন্তা হয়, ভাবি এই কষ্টবার থেকে যদি মরেও যায় তাতে শান্তি পাবে ও। তাহলে তাই কর, শহরে নিয়ে গিয়ে দেখা। আমি আসছি। হ্যাঁ, একটু বসবি না? না রে, কাজ আছে। ও, বেশ কয়েক মাস পর্যবেক্ষণ করার ফলে মোহন হালদার বুঝতে পারলেন যে তার ভাইয়ের মানসিক বিকৃতি অনেকটাই খারাপ পর্যায়ে এসে পৌঁছেছে। অতঃপর সে দেরি না করে তার ভাইকে নিয়ে দ্রুত শহরের পথে পা বাড়ালেন।
হ্যালো, হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি বলছি। আচ্ছা, হ্যাঁ, আপনি পেশেন্টকে নিয়ে আজকে চলে আসুন। আমি আছি, মোটামুটি বিকেল 4টে অবধি আছি আমি। পেশেন্টকে নিয়ে আসুন, একবার চেক আপ করে নিচ্ছি, ঠিক আছে? ওকে। ইয়েস, স্যার আমি পরিতোষ বলছি স্যার। হ্যাঁ বলুন। বলছি যে একটা আর্জেন্ট পেশেন্ট এসেছে স্যার, একটু চেক আপ করে দিতে হবে। আপনার একটু সময় হবে? এখন তো আমি অন্য পেশেন্ট দেখবো। দেখুন না স্যার, ভদ্রলোক অনেক গ্রাম থেকে এসছে, পেশেন্টের অবস্থাটা একটু ভালো না, একটু চেক আপ করে দিলে একটু ভালো হয় স্যার, একটু দেখবেন? ঠিক আছে, ওনাকে ওপিডিতে রাখো, আমি দেখছি। ওনার বাড়ির লোক কেউ এসছেন কি? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোক একজন আছেন, ওনার মনে হয় সম্ভবত দাদাই হবেন মনে হয় এসছেন। ঠিক আছে, ওনাকে পাঠাও, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, আচ্ছা। পরিতোষ, পরিতোষ, হ্যাঁ বলুন স্যার। এই যে কৃষ্ণ হালদার বলে যে পেশেন্টটাকে দেখলাম, হুম, মানে বাড়ির লোক কেউ এসছেন? হ্যাঁ ওই যে আপনাকে বললাম তো, কোনো দাদা এসেছেন, বাইরে বসে আছেন। ওনার বাড়ির লোক কেউ থাকলে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, আচ্ছা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। চেক আপ করে যা দেখলাম, হুম, ঠিকমতো ডায়াগনোসিস করা যাচ্ছে না, আচ্ছা। ভর্তি করতে হবে। হুম, যাও, বাড়ির লোকে কেউ থাকলে তাকে পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আসুন স্যার। আসুন, বসুন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনার ভাইকে আমি দেখলাম, তবে আমার বলার আগে আপনি বলুন, এটি কি কি সমস্যার জন্য আপনার ভাইকে এখানে এনেছেন? আসলে ডাক্তারবাবু, আই সি। দেখুন, আপনার ভাইকে আমরা যা দেখলাম তাতে কন্ডিশন খুব ভালো বলা যায় না, আবার খুব ক্রিটিক্যাল সেটাও বলছি না। তবে আমাদের কেসটাকে আরও ভালো করে স্টাডি করতে হবে, অ্যান্ড দেন ট্রিটমেন্ট। স্যার ডাক্তারবাবু তাহলে এখন এখন কী করণীয় একটু বলবেন? এখন আপাতত আমাদের এখানে অ্যাডমিট করে রাখতে হবে, তার সঙ্গে স্পেশাল ট্রিটমেন্ট চালাতে হবে, সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ভাইকে আমরা কেবিন 36-এ ট্রান্সফার করে দিচ্ছি। তা ডাক্তারবাবু আপনি যেটা ভালো বলেন সেটা করুন। দেখুন, আপনি শান্ত থাকুন, উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু সেভ ইউর ব্রাদার, ডোন্ট ওয়ারি। আপনি বরঞ্চ পাশের রুমে গিয়ে অ্যাডমিশন ফর্মে সাইন করে দিন, তারপর 30 দিন পরে এসে একটু খোঁজ করুন, দেখি তারপর কী করা যায়। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আপনি তাহলে একটু দেখুন, তাহলে আমার ভাইটা যদি হয়, আমি আপনার আশায় রইলাম। ঠিক আছে, ওকে। এগুলো
ফিল আপ করা আছে একটু দেখে নিন, নিয়ে এখানে সই করে তারিখ দেবেন। না, অনেক মেডিসিন ইউজ করলাম, কিন্তু কন্ডিশন খারাপের দিকেই যাচ্ছে। দেখুন স্যার, আমার যা মনে হয় তাতে করে আমি শোভনের সাথে একমত হয়েও ছিলাম, ও আমাকে বলেছিল। স্যার আপনি যদি বলেন তাহলে আমার মনে হয় শক থেরাপি বোধহয় শেষ রাস্তা। মনে হচ্ছে রজত ওই স্পেশাল ট্রিটমেন্টটাই চালাতে হবে। স্পেশাল ট্রিটমেন্ট মানে আমাদের শক থেরাপি যেটাকে বলে। তুমি একটা কাজ করো, তুমি আর সৌমেন মিলে কালকেই শক থেরাপির ব্যবস্থাটা করে ফেলো, আর দেরি করা উচিত হবে। ঠিক আছে স্যার, আমি আর শোভন ব্যবস্থাটা করে ফেলছি। থ্যাংক ইউ।
আচ্ছা রজতবাবু, হুম সত্যি তোমার পেশেন্টের কন্ডিশনটা কিছু বুঝতে পারছেন? হুম ভালো না। এরমভাবে কতদিন আপনি নিতে পারবেন কিছু বুঝতে পারছেন? জানি না, 1 মাস হয়ে গেল। ডাক্তারবাবুও ট্রাই করতে করতে ফেড আপ হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না, জানি না কি হবে। 1 মাস? আচ্ছা, আজকে তো ওনার বাড়ির লোক আসার কথা ছিল না? হুম দাদাবাবু, আমাকে 1 মাস পরে আসতে বলেছিলেন, তা আমার ভাইটা সুস্থ হয়ে গেছে না? বলুন না, ভাইটা ভালো হয়ে গেছে তো বোধহয়। বলুন না, চুপ করে আছেন কেন? আমি খুব অস্থির লাগছে, বলুন না। আমার ভাই সুস্থ আছে তো? একটু বলুন। এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বুঝলেন। আমরা ডিফেন্স স্টেজে অনেক মেডিসিন ইউজ করেছি, কিন্তু আশা খুব একটা দেখছি না। আই এম সরি টু সে, কন্ডিশন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। উনি অ্যাকচুয়ালি ধীরে ধীরে ওনার ব্রেনের কানেকশনটা হারিয়ে ফেলছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় যেটাকে বলি এনসেফ্যালোপ্যাথি বা অ্যামনেশিয়া, মেমোরি লস, এইসবই বলা হয়। দেখা যাক কী করা যায়। করেন, এর কোনো ইয়ের উপায় নেই? তাহলে কি আমার ভাইকে আমি আর পাবো না? বলুন না, কেন কেন আপনি এরকম করছেন? বলুন না ঠিক করে। দেখুন না আমার ভাইটাকে, আমার ভাইটা তো কেউ নেই, আমি কাকে নিয়ে থাকবো? না না, এরকম কোনো ব্যাপার নেই। তবে ওনাকে এখন বেশ কিছুদিন মেডিকেল অবজারভেশনে রাখতে হবে। আর সাথে যেরকম স্পেশাল ট্রিটমেন্ট চলছিল সেটা চলুন। আচ্ছা দাদাবাবু, আমার ভাইটাকে এখন দেখে যেতে পারি? দেখুন, এই কন্ডিশনে তো আমরা পেশেন্টের সঙ্গে কাউকে দেখা করতে দিই না। তবে আপনি অনেক দূর থেকে এসছেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনি দেখা করুন, কিন্তু পেশেন্টের কাছে যাবেন না, জাস্ট একটু দেখা করেই চলে আসবেন, ঠিক আছে? একটু দেখে যাই তাহলে।
পরিতোষ, একবার রজত বাবুকে পাঠাও তো। আচ্ছা স্যার। আচ্ছা ডক্টর রজত, 36 নম্বর কেবিনে যে পেশেন্ট আছে তার তো কোনো ইমপ্রুভমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি না। কোনো ইমপ্রুভমেন্ট যেমন নেই স্যার, তেমন আস্তে আস্তে অবস্থা আরও ক্রিটিক্যাল হচ্ছে। আমার মনে হয় স্যার বডি এই থেরাপিতে রিয়্যাক্ট করলেও না মেন্টালি একদম স্ম্যাশড হয়ে যাচ্ছে। এই থেরাপিতেও খুব একটা কাজ হবে বলে মনে হয় না স্যার। হ্যাঁ, এই বিষয়ে আমি আমার সিনিয়র ডক্টর নটরাজনের সঙ্গে কথা বলেছি। বুঝলে রজত, এই ডক্টর নটরাজন এমন একজন মানুষ সারা বছর দেশের বাইরে থাকে, কিন্তু ঠিক 15ই আগস্টের আগের দিন দেশে ফিরবেন, কারণ 15ই আগস্ট উনি দেশেই কাটাতে চান। উনি ব্যাঙ্গালোরে ফিরেছেন। আমি আজকে রাত্রে ফ্লাইটেই ব্যাঙ্গালোর যাচ্ছি, ওনার সঙ্গে কনসাল্ট করি, তারপর দেখি উনি কি বলেন। আর ততদিন তোমরা পেশেন্টকে ওই যেগুলো হাত তার বেঁধে রেখেছে সেগুলো খুলে ওনাকে একটু ফ্রি রাখো, আর একটু অবজারভেশনে রাখো। আমি ব্যাঙ্গালোর থেকে ফেরার পরে উইল ডিসাইড আওয়ার নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। ওকে স্যার, দেখছি। দেড় মাস হয়ে গেল, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, ভাবে হয় নাকি? কি বলছেন আপনি? ডাক্তার কি আজকেই বেরিয়ে গেছেন? হ্যাঁ, চলে গেছেন, আর আমাদের উপর চার্জ দিয়ে গেছেন। কি বলছে? 36 নম্বর পেশেন্টকে আমরা কিভাবে দেখবো ওনাকে? একে 15ই আগস্ট স্টাফ কম, আমাদের পক্ষে কি সম্ভব? আমাদের কিছু করতে হবে না, যা করার উনি করে দিয়ে গেছেন। আমাদের শুধু বলে দিয়েছেন যে শকটা তো হয়ে গেছে, ওই রিল্যাক্সেশনের জন্য হাতটা পাটা ফ্রি করে রেখে দিতে। আপনি এক কাজ করুন, আপনি যান, গিয়ে নার্সকে বলে দিন ওনাকে আমি ফ্রি করে দেন, বাকিটা আমি দেখছি। হ্যাঁ সেটাই বল। ওটা 36 নম্বর পেশেন্ট না ওটা? হ্যাঁ 36। আপনি যান, আমি দেখছি। ঠিক আছে।
হ্যালো স্যার, আমি রজত বলছি। একটা খারাপ খবর আছে স্যার। 36 কেবিনের পেশেন্টটা স্যার পালিয়ে গেছে আজকে হসপিটাল থেকে। হ্যাঁ, আমি এইমাত্র খবর পেয়েছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পুলিশকে জানাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, দেখতে পেয়েছেন ওনাকে? কোথায়? ওনার গ্রামের বাড়ির দিকে? ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আপনারা অ্যারেস্ট করুন। আমরা এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। আপনি ঠিক দেখেছেন তো? তাড়াতাড়ি ওনাকে আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আমরা এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাই আসছে।
এই মর্মান্তিক ঘটনা আমাদের সামনে একটি ব্যক্তি স্বাধীনতার অপমৃত্যু, যার ফলস্বরূপ আরও একজনের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হলো। তবুও স্বাধীনতা আমাদের সমগ্র মানবজাতির জীবনে একটি আশীর্বাদ স্বরূপ।